গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আপনারা আজকে শুনবেন ডাক্তার সজল আশফাকের লেখা ডার্ক স্টেশন। ডার্ক স্টেশন নামের এই গ্রহটির সন্ধান মিলেছিল আজ থেকে বছর 10 আগে 2050 সালে। পৃথিবী থেকে সবচেয়ে দূরে এর অবস্থান। ডার্ক স্টেশন পৃথিবী থেকে এতটাই দূরে যে সূর্যরশ্মি সেখানে পৌঁছাতে পারে না। বলতে গেলে অন্ধকার এক গ্রহ। দিন রাত বলে কিছু নেই। ডার্ক স্টেশন নিয়ে নাসা দিনরাত গবেষণা চালিয়ে যাচ্ছে। বেশ কিছু কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে অনুসন্ধানের জন্য। তবে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের মধ্যে সবই প্রায় অনুকূলে আছে। তাই খুব শীঘ্রই ডার্ক স্টেশনে অবতরণের চিন্তাভাবনা করছে নাসার বিজ্ঞানীরা। তবে তার আগে ডার্ক স্টেশনের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি চলছে পুরো দমে। বিজ্ঞানীদের এবারকার এই অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে ডার্ক স্টেশনের আবহাওয়া সম্পর্কে ধারণা নেওয়া। 2060 সালের 17 ডিসেম্বর ডার্ক স্টেশনের প্রথম অভিযান সরাসরি দেখার জন্য টিভির সামনে পৃথিবীর মানুষ উন্মুখ হয়ে আছে। মহাকাশযান হরর 1 আস্তে আস্তে ডার্ক স্টেশনের কাছাকাছি নিচে নেমে আসছে। কিন্তু ডার্ক স্টেশনকে একটা অন্ধকার অতল ছাড়া কিছুই মনে হচ্ছে না। হরর 1 থেকে সার্চ লাইটের তীব্র আলোকরশ্মি ফেলে ডার্ক স্টেশনের উপরিভাগটা দেখে নিল পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তির কম্পিউটার CD20। CD20 এই মহাকাশযান হরর এর ক্যাপ্টেনের দায়িত্বে নিয়োজিত। হররের অন্যান্য যাত্রী রোবটদের কাছে এটি ক্যাপ্টেন রোজান বলে পরিচিত। হরর এ আরও রয়েছে দুটি সেরা মানের রোবট ট্রিম ও ডিকি। এদের দুজনের কপোট্রনই মানুষের বুদ্ধিমত্তার প্রায় কাছাকাছি। এছাড়াও এদের কপোট্রনে রয়েছে অত্যাধুনিক ওয়েদার রেগুলেটরি সিস্টেম, যার ফলে যে কোনো আবহাওয়া এবং তাপমাত্রায় খাপ খাওয়াতে এরা সক্ষম। এছাড়াও হররের আরেক বাসিন্দা হলো একটি প্রশিক্ষণপ্রাপ্ত বানর জ্যাকুলিন। ক্যাপ্টেন রোজান আবারও সার্চ লাইটে যতদূর সম্ভব দেখে নিয়ে একটি পছন্দমতো জায়গায় 1000 ফিট উপরে হররকে শূন্যে স্থির করল। এই জায়গাটিতে মাধ্যাকর্ষণ শক্তি নেই বললেই চলে। ফলে কৃত্রিম উপায়ে প্রয়োজনীয় মাধ্যাকর্ষণ শক্তি তৈরির জন্য 10 মিনিট সময় ব্যয় করল রোজান। সেই সাথে ট্রিম ও ডিকিকে প্রস্তুত হতে বলল। একটু পরেই সময় নষ্ট না করে নিচে নেমে যেতে নির্দেশ দিল ট্রিম ও ডিকিকে। ব্যালেন্স গ্র্যাভিটেশন ফোর্সের কারণে সরাসরি ওপরে না গিয়ে প্রায় ভাসতে ভাসতে দুজন নেমে এলো ডার্ক স্টেশনের উপরিভাগে। হাতের মনিটরে টেম্পারেচার রিডিংটা দেখে নিল -20 ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে সঙ্গে ট্রান্সমিটারের সাহায্যে ক্যাপ্টেনকে খবরটা জানিয়ে দিল ট্রিম। অতএব রোজানের বুঝতে অসুবিধা হলো না যে জ্যাকুলিনকে নামতে হলে অবশ্যই কৃত্রিম আবহাওয়া বলয় তৈরি করতে হবে। সঙ্গে সঙ্গে রোজানের এই চিন্তার ফ্রিকোয়েন্সি ডিকির অ্যান্টেনাতে ধরা পড়তেই প্রয়োজনীয় ব্যবস্থা নিল ডিকি। এরপর নামানো হলো জ্যাকুলিনকে। ট্রিম ও ডিকির কাজ হলো এখানকার বায়ুমণ্ডল অ্যানালাইসিস করা, মানুষের তথা প্রাণীকুলের উপযুক্ত কিনা সেটা দেখা। আর জ্যাকুলিনের কাজ হলো কোনো কিছু সামনে পড়লে সেটা সংগ্রহ করা। সর্বোপরি ডার্ক স্টেশন প্রাণীর পদচারণের জন্য কতটুকু নিরাপদ সেটাও একইভাবে জানা হয়ে যাচ্ছে। তবে অসুবিধা হলো ট্রিম ও ডিকির মতো ওয়েদার রেগুলেটর না থাকায় জ্যাকুলিনের যাতায়াতটা ঠিক ততটা অবাধ নয়। সে কারণে ডার্ক স্টেশনে জ্যাকুলিনের চলাফেরা একটা নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ ছিল। মহাকাশযান হরর এর কম্পিউটার চিপে ট্রিম ও ডিকির পাঠানো তথ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল ডার্ক স্টেশনে নাইট্রোজেনের পরিমাণ পৃথিবীর তুলনায় প্রায় 100 গুণ বেশি। মানুষ কিংবা অন্য কোনো জীবের বাসের জন্য এটি অযোগ্য পরিবেশ। তাছাড়া আর তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য ট্রিম ও ডিকি দিতে পারেনি। আর জ্যাকুলিনের পারফরমেন্স তো আরও হতাশাব্যঞ্জক, কারণ ডার্ক স্টেশনের পৃষ্ঠ থেকে কোনো কিছুই সে সংগ্রহ করতে পারেনি। ওখানে নেমে বাদরামো ছাড়া সে কিছুই করেনি। বারবার লাফাতে লাফাতে গায়ে প্রচণ্ড ঠান্ডা লাগছে, এই ভাবটাই সে বারবার প্রকাশ করতে চেয়েছে। এদিকে সময়ও প্রায় ফুরিয়ে আসছিল, কারণ একটি কৃত্রিম আবহাওয়া বলয়ের স্থায়িত্ব মাত্র 1 ঘন্টা। তাই ক্যাপ্টেন রোজান সবাইকে হররে ফিরে আসার নির্দেশ দিল। হতাশ হলো টিভির সামনে বসে থাকা উদ্গ্রীব বিশ্বের সেরা 10 জন বৈজ্ঞানিক, কারণ এই অভিযান মোটামুটি ব্যর্থই বলা চলে। যা জীববিজ্ঞানের অগ্রগতি কিংবা মানুষের মহাকাশে বিস্তার কোনোটাতেই সাহায্য করবে না। 17 জুন 2061 সাল ডার্ক স্টেশন অভিযান শেষে পৃথিবীতে ফিরে এসেছে মহাকাশযান হরর। যাত্রীরা মোটামুটি সকলেই ঠিক আছে, কেবলমাত্র জ্যাকুলিন ছাড়া।
কোনো কারণ ছাড়াই বানরটি বেশ দুর্বল হয়ে পড়েছে। এই কারণে কিছুটা বিমর্ষ হয়ে পড়েছেন বানরের মালিক ডক্টর হারকার। ইনি হলেন ডার্ক স্টেশন অভিযান কমিটির 10 জন বৈজ্ঞানিকের একজন। পেশাগতভাবে তিনি একজন ডাক্তার। তার এই প্রিয় বানরটি বহু অভিযানে বিভিন্ন গ্রহে গিয়েছে, সংগ্রহ করেছে অনেক প্রয়োজনীয় তথ্য। কিন্তু কখনো তো এমনটি হয়নি। তবে অনেকেরই ধারণা বার্ধক্যজনিত কারণেই হয়তো বানরটি অসুস্থ হয়ে পড়েছে। যাই হোক, মন খারাপের কারণে ডার্ক স্টেশন নিয়ে আলোচনায় অংশগ্রহণ না করে জ্যাকুলিনকে নিয়ে বাড়িতে ফিরে গেলেন ডক্টর হারকার। বিষণ্ণ মনে কাটালেন সারাটা বিকেল। একসময় জ্যাকুলিনকে দেখতে গেলেন। অত্যন্ত অবাক হয়ে লক্ষ্য করলেন প্রচণ্ড রকমের শুকিয়ে গেছে। ডক্টর হারকার হাত ও মুখের নানান ভঙ্গিতে সুখ দুঃখের আলাপ করলেন জ্যাকুলিনের সঙ্গে, কিন্তু ওর এই শারীরিক অবনতির সঠিক কোনো কারণ খুঁজে পেলেন না। জ্যাকুলিনের কাছে বসে থাকার পর একসময় নিজের শরীরটাই খারাপ লাগতে লাগলো হারকারের। ভাবলেন এতদিনের টেনশন ও জ্যাকুলিনের চিন্তায় হয়তো নিজেরও কিছুটা অসুস্থ বোধ হচ্ছে। তাই একটু বিশ্রামের জন্য বাড়ির অন্দরে যেয়ে দেখলেন স্ত্রী মার্থা ও কন্যা লানা তার জন্য নাস্তা নিয়ে বসে আছে। খাবার দেখে তার ক্ষুধা যেন মাথা চাড়া দিয়ে উঠল। তবে অবাক হয়ে লক্ষ্য করলেন স্বল্পাহারী তিনি আজ প্রায় ঢাউস সাইজের 6টা মাংসের চপ এবং পুরো 1 মগ মল্ট একাই সাবার করেছেন। তাই ফ্রিজ থেকে চপ বের করে আবার গরম করলেন মার্থা নিজের ও কন্যার জন্য। শরীর খারাপের জন্য নিজের ল্যাবরেটরির পাশের রুমটিতে চুপচাপ রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন হারকার। রাত 9টার মধ্যেই শুয়ে পড়লেন। ভেবেছিলেন রাতে আর কিছু খাবেন না, কিন্তু আধ ঘন্টা যেতে না যেতেই আবারও প্রচণ্ড ক্ষুধা পেল এবং খেলেনও। অন্যান্য দিনের তুলনায় আজ প্রায় 3 গুণ বেশি খাওয়া হয়েছে, যার মধ্যে মাংসের পরিমাণটাই বেশি। অথচ মোটা হওয়ার ভয়ে মাংস খাওয়া তিনি প্রায় ছেড়েই দিয়েছিলেন। হঠাৎ এই খাদ্যাভ্যাসের পরিবর্তন হারকারের মনে দুশ্চিন্তার উদ্রেক করল। অবশ্য তার স্ত্রী মার্থা তাকে আশ্বস্ত করে বলল, এতদিনের টেনশনের কারণে তিনি হয়তো কম খেয়েছেন, ফলে শরীরটাও দুর্বল হয়েছে। এখন চিন্তামুক্ত হয় ক্ষুধাটা হয়তো একটু বেড়েছে, এটা প্রকৃতিরই নিয়ম। যাই হোক, স্ত্রীর কথাকে গুরুত্ব না দেওয়ার কারণ দেখলেন না হারকার। লাইট বন্ধ করে বিছানায় যাওয়ার পর হারকারের সহজে ঘুম আসছিল না। শরীরে কেমন একটা অস্বস্তি হচ্ছিল। এরকম অস্বস্তির সঙ্গে এর আগে তার কোনো পরিচয় ছিল না। কিছুক্ষণের মধ্যেই আরও এক ঝাঁক দুর্বলতা এসে যেন তার শরীরটাকে আঁকড়ে ধরল। সঙ্গে মাথাটাও খানিকটা ঘুরে উঠল। ডক্টর হারকারের চোখ দুটো প্রচণ্ড ক্লান্তিতে বুজে আসতে চাইছিল। ঠিক তখনই তন্দ্রার মাঝে তিনি দেখলেন অদ্ভুত এক দৃশ্য। ঘরের দেয়ালের যেই জায়গাটায় রাস্তার ল্যাম্প পোস্টের আলোর হালকা আভা এসে পড়েছে, সেখানে ছায়ার মতো কালো কিছু লেখা ভেসে উঠল। লেখাগুলো ক্রমশই বেশ স্পষ্ট হলো। লেখাগুলোর অর্থ মোটামুটি এমন দাঁড়ায়, হে মানুষ, আমরা তোমাদের বন্ধু হতে চাই, তোমাদের সম্পর্কে জানতে চাই। আমরা তোমাদের চিন্তা বুঝতে পারি, কিন্তু কথা বলতে পারি না। আমরা তোমাদের সাহায্য চাই। ঘটনার আকস্মিকতায় বেশ কিছুক্ষণ হতভম্ব হয়ে রইলেন হারকার। স্বপ্ন দেখছেন না তো? এই কথা ভাবতে ভাবতে বিছানায় শোয়া থেকে উঠে বসলেন। সামনের দেয়ালে তাকিয়ে দেখলেন লেখাটা আবার ভেসে উঠেছে, আমরা অন্য গ্রহের বাসিন্দা, যার নাম তোমরা দিয়েছ ডার্ক স্টেশন। হারকার এবার মনে মনে প্রশ্ন আওড়ালেন, তোমরা পৃথিবীতে এলে কি করে? অমনি দেয়ালে লেখা উত্তর ভেসে উঠল, জ্যাকুলিনের সাথে আমরা যে কোনো জীবের নিঃশ্বাস কিংবা মুখ গহ্বর দিয়ে ঢুকে যেতে পারি। কিন্তু ডার্ক স্টেশন তো জীববাসের অযোগ্য, তোমরা কিভাবে সেখানে বেঁচেছিলে? এবারও মনে মনে প্রশ্ন করলেন হারকার। যদিও তোমরা অনেক বুদ্ধিমান, তবু বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক কিছুই তোমাদের অজানা। আমরা নাইট্রোজেন নিয়ে বেঁচে থাকি, যেমন তোমরা বাঁচো অক্সিজেনের সাহায্যে। তোমরা খাও কি? ফের মনে মনে প্রশ্ন করলেন হারকার। আমাদের কিছু খেতে হয় না, বায়ুমণ্ডলের নাইট্রোজেন শোষণ করেই আমরা বেঁচে থাকতে পারি, আর 5 মাসের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন শরীরে জমিয়েও রাখতে পারি। কিন্তু তোমরা এসেছো 5 মাসের অনেক বেশি হয়েছে, এতদিন তোমরা কি করে বাঁচলে? ভয়ে অস্ফুট চাপা কণ্ঠে প্রশ্ন করলেন হারকার। আমরা জ্যাকুলিনের দেহের প্রোটিন ভেঙে নাইট্রোজেন তৈরি করে নিয়েছি। আজ তোমার দেহ থেকেও একই পদ্ধতিতে নাইট্রোজেন নিয়েছি। অবশ্য তোমার দেহের টিস্যু না ভেঙে তুমি যে খাবারগুলো খেয়েছো, সেখান থেকেই নাইট্রোজেন নিয়েছি।
মনে মনে আওড়ানো প্রশ্নের জবাবে ছায়াবর্ণের লেখা উত্তর পড়ে এবার হারকার যেন ভয়ে কিছুটা সংকুচিত হয়ে গেলেন, আর মনে মনে মেলাতে চেষ্টা করলেন, তাই তো আজ তার বারবার এত ক্ষুধা লেগেছে। ভয় কাটিয়ে আবারও মনে মনে প্রশ্ন করলেন, তোমরা আমাদের ভাষা শিখলে কি করে? শোনো, আমরা হলাম দ্বিমাত্রিক জীব, অনেকটা তোমাদের ছায়ার মতোই, তাই সহজেই তোমাদের দেহের যে কোনো অঞ্চলেই ঢুকে পড়তে পারি কোনো প্রতিরোধ ছাড়াই। তোমাদের রক্তের শ্বেতকণিকারা আমাদের উপস্থিতি বুঝতে পারে না। আমরা তোমাদের মস্তিষ্কের বিভিন্ন কোষে ঢুকে তোমাদের সম্পর্কে আরও জানতে চাই, তাই তোমার সাহায্য প্রয়োজন। দেয়ালে দীর্ঘ লিখিত জবাব পড়ে হাঁপিয়ে উঠেছেন হারকার, যেন সিনেমার টেপ দেখছেন। ছায়াজীবের সঙ্গে দীর্ঘ আলাপচারিতার পর ঘটনার বিহ্বলতা অনেকটাই কেটে গেছে হারকারের, কিন্তু ততক্ষণে ঘামে সারা শরীর ভিজে গেছে। তাই এবার তিনি সপ্রতিভ হয়ে প্রশ্ন করার চেষ্টা করলেন, আচ্ছা, তোমরা আমার চিন্তা বুঝে নিচ্ছ কিভাবে? আমি যে প্রশ্নটা মনে মনে আওড়াচ্ছি আর তোমরা অমৃতার উত্তর লিখে দিচ্ছ। আরে এটা বুঝলে না, আমরা তোমার চিন্তার ফ্রিকোয়েন্সি ধরতে পারি। আমাদের কাছে টেলিসেপ্টর আছে। তোমার মস্তিষ্কের ওয়ারনিক্স এরিয়া থেকে কথা বলার আগে যে চিন্তার উদ্ভব হয় সেটা আমাদের টেলিসেপ্টরে ধরা পড়ে। তুমি আসলে একটা বুদ্ধু। অবাক লাগে তোমার মতো একটা লোক আবার আধুনিক সায়েন্টিফিক ওয়ার্ল্ডের রুলিং অথরিটির মেম্বার। ছায়াজীবের খোঁচাটা গায়ে মাখলেন না হারকার, মনে মনে বললেন, আচ্ছা, তোমরা সংখ্যায় কতজন? বলতে পারো আমরা এক, আবার অনেক। আমরা সবাই মিলে একজন হতে পারি, আবার প্রয়োজন হলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে অনেক সংখ্যকও হতে পারি। ছায়াজীবদের সঙ্গে আলাপচারিতার এই পর্যায়ে এসে একটা বিষয় ভেবে ডক্টর হারকার বেশ ভীত হয়ে পড়লেন। তিনি প্রশ্ন রাখলেন, আচ্ছা, তোমরা যদি এভাবে আমাদের শরীর থেকে প্রোটিন ভেঙে খেতে থাকো তাহলে তো একদিন আমরা মারা পড়ব। দেয়ালে ছায়াজীবদের লিখিত উত্তর এলো, তা কেন? তোমরা তো কৃত্রিম নাইট্রোজেন তৈরি করতে পারোই। তুমি একবার বেশি করে নাইট্রোজেন তৈরি করে দিলে আগামী 5 মাসের আর দরকার হবে না। 5 মাস পর আবার দেবে। বুঝলাম, কিন্তু তোমরা কোথায়? সামনে এসো। জীবাণুদের সঙ্গে পরিচিত হওয়ার আগ্রহ নিয়ে কথাগুলো বললেন ডক্টর হারকার। হাসালে, আমরা তো তোমার সামনেই। এই যে লেখাগুলো দেখছো, এগুলোই আমরা। তুমি তাহলে আমাদের সাহায্য করছো? আসলে ভয় পেলে মানুষ হতবুদ্ধি হয়ে যায়। এখন তার মধ্যে ভয়ের চিহ্ন নেই। ঠিক এই সময় হারকারের মাথাতে একটা বুদ্ধি খেলে গেল। এই জীবরা যেমন তাকে কাজে লাগাতে চাচ্ছে, তেমনি তিনিও তো ওদেরকে কাজে লাগাতে পারেন। তাই হারকার বললেন, তোমাদের সাহায্য করতে পারি, কিন্তু বিনিময়ে তোমরাও আমার কিছু উপকার করে দেবে। যেহেতু তোমাদের অনুপ্রবেশে মানুষের শরীরে কোনো রিয়াকশনই হয় না, তাই তোমরা আমার বিভিন্ন রোগীর শরীরে ঢুকে রোগের মূল কারণ জানাবে আর সেটা সমাধানে সাহায্য করবে। সঙ্গে সঙ্গে দেয়ালে কালো লেখা ভেসে উঠল, ঠিক আছে, আমরা এই প্রস্তাবে রাজি, কিন্তু তোমাকেও তোমাদের সায়েন্স ব্যাংকের সকল তথ্য আমাদের জানাতে হবে। হারকার মনে মনে ভেবে দেখলেন, কাজটি তার জন্য তেমন একটা কঠিন হবে না, যদিও ব্যাপারটি সম্পূর্ণ নীতির বিরুদ্ধে। কিন্তু কোনো উন্নত প্রজাতির প্রাণী যদি পৃথিবীর সম্বন্ধে জানে, তাতে কি এমন ক্ষতি হবে? বরং লাভই বেশি, কারণ আমাদের বিভিন্ন সমস্যার সমাধানে তাদের সাহায্য পাওয়া যাবে, যেমনটি এরা চিকিৎসার ক্ষেত্রে করতে চাচ্ছে। তবে আপাতত বিষয়টি কাউকে না জানানোর সিদ্ধান্ত নিলেন হারকার। এখন তো নাইট্রোজেন স্টোর করাই আছে, সেখান থেকে আপাতত নাইট্রোজেন সংগ্রহ করা যাবে। ভাবনাটা মাথায় আসতেই ছায়াগুলো আবার লেখা হয়ে উঠল, এক্ষুনি আমাদের নাইট্রোজেনের কাছে নিয়ে চলো। হারকার ভাবলেন, এ তো মহা মুসিবত। কোনো কিছু চিন্তা করার সাথে সাথেই এই ছায়াজীবরা তা ধরে ফেলছে। এদের কাছে তো দেখি কোনো কিছুই গোপন রাখা যাচ্ছে না। হারকার কোনো কিছু না ভেবেই এবার বললেন, এখন আমি ক্লান্ত, আজ রাতটা এভাবেই থাকো। আজকের নাইট্রোজেন তো আমার শরীর থেকেই পেয়েছো, কাল সকালে তোমাদের নিয়ে যাব। সঙ্গে সঙ্গে ছায়াগুলোর মধ্যে তীব্র কম্পন শুরু হতেই তারা আবার লেখা হয়ে উঠল, তা সম্ভব নয়। সূর্যের আলোতে আমরা বাঁচতে পারি না, আমরা ছায়াজীব। জানোই তো, ডার্ক স্টেশনে কখনো সূর্যরশ্মি পৌঁছায় না, তাই দিনের বেলা আমরা কোনো অন্ধকার জায়গায় বা তোমার শরীরে লুকিয়ে থাকব, তখন বেরোতে পারবো না। যা করার এই রাতেই করতে হবে। অগত্যা হারকারকে বিছানা ছেড়ে উঠতেই হলো। ল্যাবরেটরিতে গিয়ে ছায়াজীবগুলোকে একটি কাচের জারে ঢোকার নির্দেশ দিলেন। তারপর একটি রাবারের নলের সাথে জারটির সংযোগ স্থাপন করে নাইট্রোজেন প্রবাহ শুরু করলেন। প্রয়োজনীয় পরিমাণ নাইট্রোজেন সংগ্রহ করে ছায়াজীবরা বেরিয়ে এলো।
হারকার লক্ষ্য করলেন নাইট্রোজেন নেওয়ার পর ছায়াটিকে যেন একটু বেশি ঘন মনে হতে লাগলো। এ নিয়ে আর না ভেবে হারকার তাদের থাকার জন্য ল্যাবের এক কোণায় অবস্থিত একটি আলমারি সম্পূর্ণ খালি করে দিলেন। বাইরে থেকে বন্ধ করে দিলে এর ভেতরে আলো ঢোকার কোনো সম্ভাবনাই নেই। এভাবেই চলে গেল বেশ কিছুদিন। হারকার সায়েন্স ব্যাংক থেকে ছায়াজীবদের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে দিতে লাগলেন, আর তার বদলে ছায়াজীবরা হারকারের নির্দেশে তার বিভিন্ন রোগীর দেহে ঢুকে রোগের মূল উৎস খুঁজে দিতে লাগলো, যা কিনা রোগ নির্ণয়ের ক্ষেত্রে এমআরআই বা সিটি স্ক্যানের চেয়ে অনেক গুণ বেশি কার্যকরী এবং প্রায় নির্ভুল। আবার অনেক ক্ষেত্রে রোগের জন্য দায়ী জীবাণুকে মেরে কোন জীবাণুটির উপর ঠিক কোন অ্যান্টিবায়োটিক কাজ করবে ইত্যাদি নির্ণয় করে রোগ নিরাময়েও প্রচুর সাহায্য করতে লাগলো। কিছুদিনের মধ্যেই দেখা গেল দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় ডক্টর হারকারের সমতুল্য আর কেউ রইল না। আর এদিকে মানুষের শরীর ঘুরে ঘুরে মানব শরীরের অ্যানাটমি, তাদের বিভিন্ন দুর্বলতা এবং পৃথিবী নিয়ন্ত্রণের সকল তথ্যাদি জানা হয়ে গেছে ছায়াজীবদের। আর নিজের সাফল্য নিয়ে ব্যস্ত হারকার খেয়ালই করেননি যে এরই মধ্যে 1 বছর পার হয়ে গেছে, অথচ ছায়াজীবরা দ্বিতীয়বার আর নাইট্রোজেন নেয়নি। এমন সময় তার সামনে হলস্ক্রিনে ভেসে উঠল ডক্টর রোনাল্ডের চেহারা। ইনি হলেন এই যুগের অন্যতম বায়োলজিস্ট এবং ওয়ার্ল্ড রুলিং অথরিটির প্রেসিডেন্ট। তিনি জানালেন অত্যন্ত সংকটময় পরিস্থিতির উদ্ভব হওয়াতে এক্ষুনি জরুরি মিটিং হবে। অতএব কালক্ষেপণ না করে ডক্টর হারকার যেন এক্ষুনি হেডকোয়ার্টারে চলে আসেন। হেডকোয়ার্টারে গিয়ে যা শুনলেন তা হলো এক অজানা রহস্যময় কারণে ওয়ার্ল্ড রুলিং অথরিটির 3 জন সদস্য মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছেন এবং প্রত্যেকের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। খবরটা শুনে কিছুটা চিন্তিত হলেও তিনি ঘাবড়ে যাননি, কারণ তিনি জানেন ছায়াজীবদের সাহায্যে এই রোগের কারণ বের করে তা নিরাময় করা তেমন কঠিন কোনো কাজ নয়। তিনি বাকি বৈজ্ঞানিকদের আশ্বস্ত করে মিটিং ত্যাগ করলেন এবং সময় নষ্ট না করে বাড়ির দিকে রওনা হলেন ছায়াজীবদের সাহায্য চাওয়ার জন্য। বাড়িতে ঢোকার মুখেই হারকার শুনলেন আরেক দুঃসংবাদ। অত্যন্ত উদ্বিগ্ন চেহারা নিয়ে স্ত্রী মার্থা কোনো মতে জানালেন লানা হঠাৎ করেই প্রচণ্ড অসুস্থ আর দুর্বল হয়ে গেছে। এতটাই দুর্বল যে দাঁড়িয়ে থাকতে পারছে না। মাথা প্রায় খারাপের মতো হয়ে গেল হারকারের। এক দৌড়ে লানার রুমে ঢুকে যা দেখলেন তা তাকে একেবারে বিহ্বল করে দিল। তার তুলতুলে পুতুলের মতো মেয়েটি যেন কয়েক ঘন্টা একটি কঙ্কালে পরিণত হয়েছে। কিছুটা ধাতস্থ হওয়ার পর 1 মুহূর্ত সময় নষ্ট না করে ল্যাবে ঢুকে আলমারি খুললেন হারকার। কিন্তু এ কি, ছায়াজীবরা তো নেই। তবে কি নাইট্রোজেনের অভাবে ওরা শেষ হয়ে গেছে? ভয়ঙ্কর এক চিন্তা খেলে গেল তার মনে। প্রচণ্ড তিক্ততায় ভরে গেল মন। বুঝতে আর বাকি রইল না এই অদ্ভুত রোগের জন্য দায়ী সেই প্রচণ্ড ক্ষুধার্ত ছায়াজীবরা। কিন্তু কেন? ছায়াজীবরা তাকে জানালেই তো তিনি তাদের নাইট্রোজেনের ব্যবস্থা করে দিতেন। উদ্ভ্রান্তের মতো দৌড়ে চলে গেলেন মেয়ের কাছে। প্রচণ্ড রাগ ও দুঃখে প্রায় চেঁচিয়ে উঠলেন, কেন এমন করলে তোমরা? তক্ষুনি ঘরের দেয়ালে লেখা হয়ে ভেসে উঠল, তোমাদের এই গ্রহটি আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা এখানেই থাকতে চাই, তবে লুকিয়ে নয়, এটি দখল করে পরিচালনা করতে চাই। কেননা যথেষ্ট বুদ্ধিমান প্রাণী হলেও তোমাদের কিছুটা সীমাবদ্ধতা আছে। যেমন তোমরা যেখানে খুশি সেখানে ঢুকতে পারো না, একে অপরের মনের কথাও বুঝতে পারো না, ফলে অনেক সময়ই প্রতারিত হও। অতএব তোমাদের চেয়ে যোগ্যতর আমরাই বেশি। তাই তোমাদের পরিচালক বুদ্ধিজীবী মহলকে ধ্বংস করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তোমাকেও ধ্বংস করতাম, কিন্তু তুমি আমাদের অনেক উপকার করেছ, তাই বেঁচে গেলে। রাগে ক্ষোভে প্রায় অন্ধ হারকার দেয়ালে ছায়ার গায়ে ঘুষি মেরে বললেন, তাহলে আমার মেয়েকে কেন আক্রমণ করলে? কারণ আমাদের নিজেদের গ্রহে ফিরে যাওয়ার উপায়টা আমাদের জানা নেই, সেটা তোমাকে জানাতে হবে। জানি আমাদের উদ্দেশ্য জানার পর তুমি তা করতে রাজি হবে না, তাই তোমার সঙ্গে এই নিষ্ঠুরতাটুকু করতে হচ্ছে। আর তাছাড়া নিজের সুনামের লোভে বিশ্ববাসীর সঙ্গে তুমি যে প্রতারণা করেছ, তার জন্য তো শাস্তি পাওয়া উচিত। কি বলো বন্ধু? তবে ভয় পেও না, তুমি যদি আমাদের নিজেদের গ্রহে যাওয়ার ব্যবস্থা করে দাও, তবে তুমিও তোমার পরিবার বেঁচে যাবে। আমি তোদের কোনো সাহায্য করব না, নিমক হারাম ছায়া শয়তান। আহা, রেগে যাচ্ছ কেন? তুমি তো যথেষ্ট বুদ্ধিমান। ভেবে দেখো, আমাদের কথা না মানলে চোখের সামনে তোমার মেয়ে, স্ত্রী সবাই শেষ হয়ে যাবে, তারপরে একে একে পৃথিবীর সবাই। আর যদি আমাদের গ্রহে যাওয়ার ব্যবস্থা করে দাও, তাহলে কেবল কয়েকজন বৈজ্ঞানিকই মরবে, বাকিরা বেঁচে যাবে। আমরা আমাদের গ্রহ থেকে প্রয়োজনীয় নাইট্রোজেন সংগ্রহ করে বেঁচে থাকব, আর তোমাদের পৃথিবী পরিচালনা করব। যা করার তাড়াতাড়ি করো, আমাদের শক্তি শেষ হয়ে যাচ্ছে।
বেঁচে থাকতে হলে তোমার মেয়ের দেহের সকল প্রোটিন আজ রাতের মধ্যেই শেষ করে দিতে হবে, আর তার পরিণামও তুমি জানো। তোমার সিলিন্ডারের নাইট্রোজেন আমরা অনেক আগেই শেষ করে ফেলেছি, কারণ শক্তি বৃদ্ধি ও বুদ্ধি বিকাশের জন্য আমাদের অনেক বেশি নাইট্রোজেনের দরকার হয়ে পড়েছিল। যাক, এখন কি করবে দ্রুত সিদ্ধান্ত নাও। দিশেহারা হতভম্ব হারকারের সামনে ভেসে উঠল এক বিভৎস দৃশ্য। সারা পৃথিবী জুড়ে শুধু কঙ্কাল আর কঙ্কাল, আর তার মাঝে বিচরণ করছে কতগুলো ধূর্ত ছায়াজীব। পৃথিবীর এই পরিণতির জন্য দায়ী তার লোভ। যে করেই হোক পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতেই হবে। হারকার অনেকটা ভেঙে পড়লেন। বেশ আকুল আবেদন করে হারকার অনেক ভেবে বললেন, ঠিক আছে, তোমরা আমার মেয়ের দেহ ছেড়ে আমার দেহে এসো। আমি তোমাদেরকে এখনই স্পেসশিপে করে ডার্ক স্টেশন নিয়ে যাব, ততক্ষণ তোমরা আমার দেহেই থাকো। ছায়াজীবেরা তৎক্ষণাৎ এসে ঢুকলো হারকারের দেহে। রাত তখন 3টা, চোখে একরাশ ঘুম। নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী মনে হলো। ঘুম ঘুম চোখেই তিনি লানাকে আদর করলেন। স্ত্রী মার্থাকে বললেন লানাকে দেখে রাখতে, একটি জরুরি কাজে তাকে হেডকোয়ার্টারে যেতে হচ্ছে। হারকারকে প্রচণ্ড বিমর্ষ দেখাচ্ছে। মার্থা ভাবল নিশ্চয়ই কোনো অতি জরুরি কাজ, তা না হলে অসুস্থ লানাকে ফেলে হারকার নিশ্চয়ই কোথাও যেত না। স্বামীর উপর গভীর বিশ্বাস ও ভালোবাসার কারণে তার কাজে কখনোই বাধা হতে চায় না মার্থা। তবু আজ যেন মার্থার মনটা কেমন কেঁদে উঠল। হয়তো হারকারের প্রচণ্ড উদ্বিগ্ন ও বিমর্ষ ভাব দেখে এমন হচ্ছে। জীবনে যা করেননি আজ তাই করল মার্থা। কেঁদে ফেলল হারকারকে জড়িয়ে ধরে। কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নিয়ে হাসল। মেয়েকে আদর করে স্ত্রীর কপালে চুমু খেয়ে বিদায় নিল হারকার। কিন্তু হেডকোয়ার্টারের দিকে না গিয়ে সোজা গিয়ে ছাদে উঠলেন। ছায়াজীবরা ভাবল ছাদের হেলিপ্যাড থেকে হেলিকপ্টার দিয়ে হয়তো হেডকোয়ার্টারে যাবেন হারকার। কিন্তু হারকার ছাদ থেকে নড়ছেন না। এদিকে প্রচণ্ড শক্তি ঘাটতির জন্য দ্রুত হারকারের দেহের প্রোটিন ভাঙতে হচ্ছে ছায়াজীবদের। শূন্যে লেখা হয়ে আবার ভেসে উঠল, তাড়াতাড়ি করো হারকার, নইলে তুমিও শেষ হয়ে যাবে, আমরাও দুর্বল হয়ে পড়ব। হারকারের তাতে কোনো ভাবান্তর হলো না। ভাবটা এমন যেন ছায়াজীবের লেখা চোখে পড়েনি। পকেট থেকে ছোট্ট টর্চ লাইটটা জ্বালিয়ে ছাদে উপুর হয়ে শুয়ে ডায়েরিতে কি যেন লিখতে শুরু করলেন হারকার। অন্যদিকে প্রচণ্ড দুর্বলতার কারণে বেশিক্ষণ বাইরে থাকতে পারল না ছায়াজীবরা। আবার ঢুকলো হারকারের দেহে এবং দ্রুত শেষ করতে থাকলো তার প্রোটিন। এদিকে ভোর হতেও দেরি নেই। ধীরে ধীরে সূর্য উঠল। খোলা ছাদে শুয়ে আছে হারকার। হাতের কাছে খোলা ডায়েরি, তাতে লেখা তার মৃত্যুর কাহিনী, যার শেষ লাইনগুলো এরকম: মাফ করো পৃথিবীর মানুষ, ক্ষণিকের লোভে যথেষ্ট ক্ষতি হতে যাচ্ছিল তোমাদের। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, শেষ পর্যন্ত নিজের জীবনের বিনিময়ে রক্ষা করতে পেরেছি এই সুন্দর পৃথিবী। হারকারের মৃতদেহের পাশেই পড়েছিল একটি ছায়া। সূর্যের আলোর সাথে লড়াই করতে করতে একসময় সেটাও ফিকে হয়ে মিলিয়ে গেল। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আপনারা শুনছিলেন লেখক ডক্টর সজল আশফাকের লেখা মেডিকেল সায়েন্স ফিকশন ভিত্তিক গল্প ডার্ক স্টেশন। আমরা এই গল্পটি পড়ছি লেখকের গল্প সংকলন লিটল বিটল বইটি থেকে। এই বই সহ লেখকের আরও অন্যান্য বই যেগুলো প্রকাশিত হয়েছে সেসব বই সংগ্রহ করার লিঙ্ক আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বই সংগ্রহ করে পড়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।